আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল। কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী। ভূত যখন কথা বলে। নমস্কার বন্ধুরা, আজকে আবার হাজির হলাম একটি অদ্ভুত গল্প নিয়ে। ভূত নয়, ভৌতিক। গল্পটি দুঃখ এবং ভৌতিক এই দুয়ের সংমিশ্রণে তৈরি। আশা করি আপনাদের ভালো লাগবে। ঠাম্মা, আমি তোমার কাছে ঘুমাবো। নীলুর ঠাকুমা হাসতে হাসতে বললেন, না দাদু ভাই, এখানে ঘুমালে তোমার মা রাগ করবে। এখন মার কাছে যাও, সকালে আবার আসবে। নীলুর মা রীতা পাশের ঘর থেকে ডাক দিল, এই জন্যই তোকে এখানে আনতে চাই না। পড়ার কথা বলতেই সন্ধ্যা থেকে ঠাম্মার কাছে গিয়ে গল্প শুরু করে দিলি। কাল সকাল সকাল বেরোতে হবে তো, ঘুমাবি আয়। নীলু ঠাকুমার মুখের দিকে গোল গোল চোখে তাকালো। মা খেলতে দেয় না, সব সময় বলে পড় পড় পড়। আমাকে কাল একটা ঘুড়ি বানিয়ে দেবে, আমি উড়াবো। ঠাকুমার গলা ক্ষীণ হয়ে এলো। রনেন, মানে তোর বাবার স্কুলের গরমের ছুটি শেষ হয়ে এলো। রায়দিঘিতে স্কুলের কোয়ার্টারে কাল তোরা চলে যাবি। দূর পথ, সকাল সকাল বেরোতে হবে। এখন মার কাছে ঘুমাও, যাও। 4 বছরের বয়সে নীলু তার ঠাকুমার কোলে বসে এক মনে কথাগুলো শুনছিল। সে ঠাকুমার গলা জড়িয়ে ধরে বলল, ঠাম্মা, তুমি আমার সঙ্গে যাবে? ঠাকুরমা জানালার ফাঁক দিয়ে দূরের আকাশের দিকে শূন্য দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থেকে বললেন, আমার যে পোড়া কপাল রে। তোর জন্মাবার কয়েকদিন আগে তোর ঠাকুরদা আমাকে বাড়ির দরোয়ান রেখে স্বর্গে চলে গেলেন। আমার কাজ যক্ষের ধন আগলে বসে থাকা। নীলু ঠাকুমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝল না। তার মুখের উপর পাটির দুটো চওড়া দাঁত ঠোঁটের ফাঁকে বের করে বলল, সেই যক্ষ দানোর গল্পটা বলো না ঠাম্মা। রীতার গলা আবার ভেসে এলো, এখন এলি না? নীলু ছলছল চোখে বলল, যাই ঠাম্মা, সকালে তুমি শুয়ে থাকবে, কিন্তু আমি এসে তোমার কাছে ঘুমাবো। একটা পায়ে টানা রিক্সা বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। রীতা, রনেন রিক্সায় চেপে বসল। নীলু ঠাকুমার হাত ধরে ধীর পদক্ষেপে এগিয়ে আসছে রিক্সার দিকে। দেরি হয়ে যাচ্ছে দেখে রনেন ধমকে সুরে বলল, তোর জন্য রিক্সা কত সময় দাঁড়িয়ে থাকবে, তাড়াতাড়ি আয়। ঠাকুরমা ও নাতির মুখের থমথমে বিষাদের স্তব্ধতা ওদের চোখের জলের উপর ভোরের এক ফালি রোদ উঁকি মেরে আবারও উজ্জ্বল করে ফেলে। একরাশ ধুলোর অস্পষ্ট পর্দা সৃষ্টি করে রিক্সা নীলুকে ঠাকুমার দৃষ্টির বাইরে নিয়ে চলে গেল। ঠাকুরমা ভেজা চোখে তাকিয়ে থাকলেন নীলুদের চলে যাওয়া পথের দিকে। রনেন রায়দিঘি স্কুলের প্রধান শিক্ষক। প্রতি বছর গ্রীষ্ম ও পুজোর ছুটিতে তার পৈতৃক বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে আসে। আগে পুরো ছুটিটাই ওরা এখানে কাটাতো। এখন রীতার এখানে অনেক বেশি দিন থাকা পছন্দ না হয় রনেন বাধ্য হয়ে কয়েকদিন পরে ফিরে যায় স্কুল কোয়ার্টারে। রীতার ধারণা, ঠাকুরমার আদর পেলে নীলুর পড়াশোনা শিখে উঠবে, একেবারে বাঁদর হয়ে যাবে। কারণ ওদের পাশের কোয়ার্টারের একজন স্কুল শিক্ষকের মেয়ে নাকি দিনে 18 ঘন্টা পড়ছে, এরকম খবর রীতার কাছে এসেছে। ঠাকুমার কাছে এসে নীলুকে 2 ঘন্টার বেশি পড়তে বসানো যায় না। সন্ধ্যা হতেই একতলা কোয়ার্টারের খোলা বারান্দায় মাদুরে বসে নীলু সুর করে পড়ছে। ঘরের বাইরে গাছপালা, ঝোপঝাড়, এমনকি দূরের মাঠের উপর কে যেন কালির প্রলেপ লাগিয়ে দিয়েছে। কয়েকটা শুকনো আম পাতা বারান্দার পাশের বিশাল আম গাছ থেকে খসখস শব্দে গাছের তলায় ঝরে পড়ছে। রীতা নীলুর কাছে বসে চিরুনি দিয়ে মাথার এলোমেলো চুলকে ঠিক করছে। নীলু মার কোলের কাছে সরে গিয়ে আম গাছের দিকে তাকালো। কিছু সময় পরে বলল, মা, ঠাম্মা এখন কি করছে? রীতা গম্ভীর হয়ে গেল। নীলু আবার বলল, ঠাম্মা আসবে না মা? রীতা বিরক্তের সুরে বলল,
আর পারি নে বাবু, পড়াশোনায় মন নেই, কেবল ঠাম্মা আর ঠাম্মা। তোকে তোর ঠাম্মার কাছে রেখে আসবো। এবার নীলুর মুখের হাসি ঝিলিক দিয়ে ফুটে উঠল। কবে নিয়ে যাবে মা? রনেন ঘরের বাইরে কোনো কাজে গেছিল। হঠাৎ সে উপস্থিত হলে মা ছেলের কথায় ছেদ পড়ল। নীলু দুহাত দিয়ে চোখ রগড়াতে রগড়াতে বলল, মা, খুব ঘুম পেয়েছে। রনেন বলল, বুঝতে পেরেছি, আমি যদি পড়া ধরি তাই বুঝি ঘুম পেয়েছে। রীতা বিরক্তির সঙ্গে বলল, ওই খাটে ঘুমাতে যা, কিছু খাবি না। আম গাছের ডালগুলো খুব ঝরে নড়ে উঠল। নীলু ভয়ে চিৎকার করে তার মাকে জড়িয়ে ধরল। ঋতু নীলুর মাথায় হাত দিয়ে বলল, তোর মাথা যে খুব গরম, জ্বর মনে হচ্ছে। রাত দুপুর, চারিদিক নিস্তব্ধ, শুধু জেগে আছে আকাশে এক ঝাঁক নক্ষত্র। নীলুর চিৎকারে পাশে শুয়ে থাকা রনেন ও রীতার ঘুম ভেঙে গেল। ঠাম্মা, তুমি এসেছো? তুমি ভীষণ দুষ্টু, এতদিন কোথায় ছিলে? তোমার জন্য আমার কষ্ট হয় না বুঝি? নীলু কথাগুলো বারবার পুনরাবৃত্তি করতে লাগলো। ওর দু চোখে রক্তের মতো লাল, চোখের দৃষ্টি অস্বাভাবিক। একটা ঝোড়ো হাওয়া জানলার ফাঁক দিয়ে এসে মশারি, টেবিলের উপর রাখা কয়েকটা কাগজের টুকরো উড়িয়ে সব কিছুকে যেন ওলট পালট করার চেষ্টা করলো। দেওয়ালে কাঠের ফ্রেম, কাঁচ দিয়ে আটকানো নীলুর ঠাম্মার ছবিটা ছিটকে মেঝেই পড়ল, কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। নীলু জোরে চেঁচিয়ে উঠল, ঠাম্মা, ঠাম্মা, তুমি চলে যাচ্ছ? যেও না ঠাম্মা। রীতা নীলুকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলেন। সে দেখল শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। রনেন বলল, নীলু জ্বরের ঘোরে ভুল বকছে। ভোরের দিকে নীলুর চিৎকার চেঁচামেচি থেমে গেল। ওর শরীরের জ্বরের উত্তাপ কমেছে। ওরা তিনজন নিজেদের অজান্তে কখন ঘুমিয়ে পড়েছিল। রনেন খাট থেকে ধরফর করে উঠে বসল। জানালা দিয়ে ভোরের সোনালি রোদ খাটে এসে পড়েছে। রনেনের চোখে মুখে দুশ্চিন্তার ছায়া। এখনও রীতার ঘুম ভাঙেনি। সে কিছুটা অস্পষ্ট সুরে বলতে লাগলো, মা, আমি বুঝতে পারিনি তোমাকে, ক্ষমা করে দাও মা, না বুঝে তোমাকে কত কথা বলেছি। এই রীতা, কি হলো? রনেনের ডাকে রীতা ধীরে ধীরে খাট থেকে নেমে মেঝেই এসে ঠাম্মার ছবি শুদ্ধ ফ্রেমটাকে বুকে জড়িয়ে ধরল। রনেন বলল, কাল রাতে একটা খারাপ স্বপ্ন দেখলাম। মা এসে বলছে নীলুকে যেন পড়ার জন্য মারধর না করি। সে 4 বছর বয়সে বিশাল এই বইয়ের ব্যাগ পিঠে চাপিয়ে যখন স্কুলে যায় তখন তার কষ্ট হয়। মা চলে যাওয়ার আগে দেখা করতে এসেছিল, আরও বলল যাওয়ার আগে জানিয়ে যাবে আমাদের। রীতা হতাশভাবে জানালার দিকে তাকাতে তাকাতে বলল, আমিও স্বপ্ন দেখলাম মাকে। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, লোকে বলে। নীলুর ঘুম ভেঙে গেল। সে বিছানার উপর উঠে বসল। জানো মা, রাতে ঠাম্মা এসেছিল, আমাকে কত কথাই না বলল। ঠাম্মাকে থামতে বললাম, তার দু চোখে জল। ঠাম্মা কাঁদছিল কেন মা? বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেয়ে রনেন দরজার দিকে এগিয়ে গেল। মুহূর্তের মধ্যে ফিরে এলো হাতে একটা ছেঁড়া খাম। খাটের নিকটে সে পাথরের স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলো, খামটাকে দুহাত দিয়ে বুকে জড়িয়ে রেখে। রীতা বলল, কি হয়েছে? ওই চিঠিটা কার? কথা বলছো না কেন? রনেন বলল, টেলিগ্রাম। মা কাল সন্ধ্যায় মারা গেছে। বাইরের আম গাছটার একটা বিশাল ডাল সশব্দে ভেঙে পড়ল। রনেন চিৎকার করে বলল, মা, তুমি চলে গেলে মা। নীলু কিছু সময় হতবাক থেকে রীতার মুখের দিকে তাকিয়ে বলল, ঠাম্মার কি হয়েছে মা? রীতা নীলুকে জড়িয়ে ধরে বলল, তোর ঠাম্মা আর নেই, কোনো দিন এখানে আসবে না। নীলু রে, তোর ঠাম্মাকে আমরা আর কোনো দিন কাছে পাবো না। আম গাছের ডাল ভেঙে জানিয়ে দিলেন যে তিনি চলে যাচ্ছেন। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। এরকম মজাদার ভৌতিক গল্প শোনার জন্যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।